AGT Live 24/7. This is AGT Live 24/7. চলে যাচ্ছি। বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন আজ 21শে ফেব্রুয়ারি। এমন যখন এই মাতৃভাষা দিবস উদযাপনের প্রেক্ষাপট এবং আমাদের তরফ থেকে একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এক মেসেজ থাকবে যেটা আমরা আপনাকে ইন্ট্রোডিউস করাবো, সেটা আমরা পরে পরবর্তী সময়ে ব্যাকগ্রাউন্ড অন্যদিকে তারপরে আমরা করব। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, ধরুন সাপোজ আমার এখানে বসার কথা, আপনাকে আমরা স্বাগত জানাবো, জানিয়ে শুরু করব। চিঠি লিখে ওইটা আমি করছি না, ক্যামেরাটা আমাকে অপারেট করতে হবে, বুঝছেন? তাই বুঝতে পারছি একটা থার্ড পারসন থাকলে এটা হতো। যে হ্যান্ডেল করে আন্তর্জাতিক রবিবার বেরিয়েছে, বুঝতে পেরেছি, 2000 সময় সব নিয়ে আসবে, সারাদিনের খাবার টাবার ফুটেজ। প্রথম বছর 188 দেশ এই দিনটিকে আন্তর্জাতিক বুঝতে পারছি ব্যাপারটা সানডে হওয়াতে সমস্যাটা অবশ্য 1953 সন থেকেই পালিত হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরাতে তৎকালীন কবিমন্ত্রী শিক্ষামন্ত্রী অনিল সরকারের আন্তরিক প্রয়াসে 1997 সাল থেকে অর্থাৎ ইউনেস্কো স্বীকৃতির আগেই এই মহান দিনটি অর্থাৎ মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়ে গিয়েছিল। আজ 21শে ফেব্রুয়ারি। এ ব্যাপারে আরো বিস্তৃত তুলে ধরছেন আমাদের রাজ্যের আশিস কুমার। ডক্টর আশিস কুমার বৈদ্য। সরি, এটা রেকর্ডেড হবে না, এটা আমরা পরে এডিট করে নেব। নমস্কার আশিস বাবু, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি AGT লাইভ 24/7 এর পর্দায়। আজ সারা বিশ্ব যত সব ভাষা শহীদরা আছে তাদের কাছে নতমস্তক এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। তো সেই সুবাদে এই যে ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা বলি, এটার প্রেক্ষাপটটা যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন। নমস্কার, আমি ডক্টর আশিস কুমার বৈদ্য। AGT লাইভ যে চ্যানেলটা অনলাইন একটা টিভি চ্যানেল, এই চ্যানেলের যিনি কর্তৃপক্ষ বা যারা কর্তৃপক্ষ তাদের প্রতি আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি এবং পদ্মার ওপারে যারা রয়েছেন এই AGTV যে প্রতিষ্ঠান, যার সমস্ত বিষয়গুলো আপনারা অনেক দিন ধরেই মনোযোগ দিয়ে দেখছেন শুনছেন, তার প্রতি হিতাকাঙ্ক্ষী তাদের প্রতিও আমার যুক্তকর নমস্কার রইল। আমার প্রতি যে প্রশ্নটা করা হয়েছে এটি অত্যন্ত একটা বার্নিং কোশ্চেন না শুধু বলবো, সারা পৃথিবীতে বহুল আলোচিত একটি বিষয়, সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যাকে আমরা 21শে ফেব্রুয়ারি বলি। তো 21শে ফেব্রুয়ারি একটা সময় এটার কনসেপ্টটা যেমন ছিল, আজকের এই আধুনিকতম সময়ে অর্থাৎ উত্তর আধুনিক সময় আমরা বলতে পারি, এই সময় কিন্তু এটার কনসেপ্টটা খানিকটা সূক্ষ্মভাবে হলেও একটু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা এটুকু বলবো 1952 খ্রিস্টাব্দ, এটা দিয়েই এই আলোচনাটা শুরু করতে হয়। আপনারা সকলেই জানেন, তারও আগে যদি বলি তো আমরা 1948টাকে ধরতে পারি। 1948 খ্রিস্টাব্দে আমরা জানি ভারত বিভক্ত হয়েছে, মানে ভারত এবং পাকিস্তান দুইটি রাষ্ট্রে ভাগ হয়ে গিয়েছে 1947-এ। 1948-এ যে বাংলার যিনি বাঘ বলা হয়, বাংলার সিংহ পুরুষ, যাকে ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি MP ছিলেন পূর্ব বাংলার থেকে। তিনি তখন আমাদেরকে পার্লামেন্টটা বাংলাদেশ বলছি কেন, পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানের যে ক্যাপিটাল সেটি হচ্ছে করাচি। সেখানে সর্বপ্রথম তিনি আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে দাবি তোলেন যে আমাদের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। তো সেই যে এটা 1948 সনের ঘটনা, করাচিতে এই সর্বপ্রথম বিষয়টা তুলেছিলেন তিনি। আর আনুষ্ঠানিকতার বাইরেও যখন দেশ ভাগ হচ্ছে বা হবে, তার আগে থেকেই কিন্তু বলা হয়েছে যে পূর্ব বাংলা
তদানীন্তন পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান দুটো মিলিয়ে অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, বাংলাকে কিন্তু উপযুক্ত মর্যাদা দিতে হবে। সে যাই হোক, অমীমাংসিত ছিল জিনিসটা। যখন দেশভাগ হলো, সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা ভাষা শহীদের তালিকায় অনেকে রাখি না, কিন্তু তাকে সর্বপ্রথম রাখা উচিত, কারণ পরবর্তীকালে আমরা দেখলাম এই সূত্র ধরে তাকে কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে হত্যা করা হয়েছে। সেই যাই হোক, তো এখন 1948 পার হয়ে গেল, দাবিটা হলো, কিন্তু এই দাবিটি মানা হলো না। বারে বারে ওখান থেকে যারা এসছেন, কায়েদে আজম জিন্নাত থেকে শুরু করে লিয়াকত আলী, যারাই ঢাকায় এসছেন বলেছেন অনলি উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ বা কান্ট্রি ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তো পাকিস্তান বলতে তখন ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানকে মিলিয়ে, সেখানে আপনারা জানেন যে সে তখনকার দিনের যে সোহরাওয়ার্দী ময়দান, যেটাকে রমনা ময়দান, এই ময়দানের মধ্যে তীব্র একটা প্রতিবাদ ছাত্ররা করেছিল। ছাত্র আন্দোলনের মানে প্রথম যে বিস্ফোরণ আমরা ওই দিনকে দেখতে পেয়েছিলাম। তারপরে এই করতে করতে 1952 চলে এলো। মাঝখান দিয়ে অর্থনৈতিক শোষণ, তারপরে গিয়ে দমন পীড়ন বা পূর্ব বাংলাকে নানাভাবে বা আমরা বলবো আন্ডার এস্টিমেট করা, বাঙালিদেরকে আন্ডার এস্টিমেট করা পশ্চিমী যারা শাসক, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের, তারা এইভাবে একটা তিক্তকর অবস্থায় যখন নিয়ে গেলেন, তখন ছাত্র জনতা সংঘবদ্ধ হলো একটা ইস্যুকে নিয়ে, সেটির নাম হচ্ছে ভাষা আন্দোলন, 1900 ভাষা আন্দোলন। সুতরাং বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে তদানীন্তন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার ক্ষেত্রে একটি রেড মার্ক ডে, একটা ঐতিহাসিক দিন। তো 1952 সনে যে ভাষা আন্দোলনের তীব্রতা সৃষ্টি হয়েছিল, সেটি শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ছাত্র জনতার একটি বাক্য, যে বিশেষ করে পাকিস্তানের, অবিভক্ত পাকিস্তানের, তখনও বিভক্ত পাকিস্তানের কথা বলা হয়নি, অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে বাংলাকে। উর্দু রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে ঠিকই, তাতে কোনো আপত্তি নেই আমাদের, যদিও মাত্র 7% লোক শুধু উর্দুতে কথা বলতো, কেউ পশতো ভাষায় কথা বলতো, কেউ সিন্ধি ভাষায় কথা বলতো, কেউ ইংরেজি ভাষায় কথা বলতো। সুতরাং সব সব কিছু মিলিয়ে টিলিয়ে তাদের কারো সংখ্যা 7, কারো সংখ্যা 9, কারো ইংরেজিতে কথা বলতো 2%, আবার ইংরেজি এবং বাংলা দুইটা মিলিয়েই কথা বলতো, সেটাও একটা সংখ্যা আছে 1.5% মতো। কিন্তু 56%-এরও বেশি মানুষ বাংলাতে কথা বলতো, অর্থাৎ দুটো অংশ মিলিয়ে টোটাল পাকিস্তানের যে জনসংখ্যা, সেই ক্ষেত্রে বাংলা অবশ্যই রাষ্ট্রভাষার মর্যাদা পাওয়ার যোগ্য, কিন্তু সেটি মানা হয়নি। তারও পরবর্তীকালে আমরা যেটা বলছিলাম, অর্থনৈতিক শোষণ কিংবা সামাজিক শোষণ কিংবা সংস্কৃতির উপরে আগ্রাসন পশ্চিমাদের বা পশ্চিম পাকিস্তানের, এই করে করে আমরা শেষ পর্যন্ত 1952-এর 21শে ফেব্রুয়ারিতে চলে এলাম। 1952-এর 21শে ফেব্রুয়ারিতে যেখানে ব্যাপক হারে হরতাল ডাকলো, বিশেষ করে আমরা ওই ঢাকা, সেখান থেকে অনেকগুলো প্রশংসনীয় কাজ হয়েছে, কতগুলো কাজ বিতর্কিত হয়েছে, কিন্তু এটা উচ্চ প্রশংসার দাবি রাখে। সেখান থেকেই জগন্নাথ হল বা বিভিন্ন হল থেকে একযোগে মাইকে ঘোষণা হলো যে আমরা হরতাল পালন করব ভাষার ভিত্তিতে, অর্থাৎ বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায়। সেই হরতাল ব্যাপক আকারে ধারণ করলো। এর আগেও নানাভাবে হরতাল হয়েছে, কিন্তু সেদিন মানে সর্বাত্মক একটা হরতাল ডাকা হয়েছিল। তাকে দমন করার জন্য গভর্নমেন্ট অফ পাকিস্তান, বিশেষ করে যে মিলিটারি পুলিশ, এদেরকে নামিয়ে দিল। যাই এখন নির্দেশ এলো যে কোনো মূল্যে এই আন্দোলনকে দমন করে ফেলতে হবে, অর্থাৎ কিনা আন্দোলনের গোড়াটাই এদিন ধ্বংস করে দিতে হবে। এবং সেই সব স্বৈরাচারী শাসক এটাই চায়। সেদিন সেই আন্দোলনে আমরা দেখতে পেলাম যে রফিক সালাম বরকত, শফিউর রহমান প্রমুখ, এখানে আরও 1-2 জনের নাম পরবর্তীকালে যুক্ত হয়েছে, তারা পুলিশের গুলিতে লুটিয়ে পড়লেন এবং তাদের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত ভাষা আন্দোলন একটি চূড়ান্ত পর্যায়ে গেল। এবং তারপরে 21শে ফেব্রুয়ারি তো সেদিন এভাবে তারা শহীদ হলেন। তাদের যে মরদেহ বা লাশ, বা আমরা বলবো যে শহীদদের রক্ত রঞ্জিত তাদের বডিগুলো নিয়ে মিছিল হলো, শহীদ মিনার তৈরি হলো রাতোরাত টেম্পোরারিভাবে, সেটাকে মিলিটারি পরের দিন ভেঙেও দিল। এইভাবে এটা এবার শুরু হয়েছিল। তারপরে আমরা দেখলাম একটা পর্যায়ে এসে রাষ্ট্রভাষা বাংলা এটা স্বীকৃতিও পেয়েছে, বিশেষ করে 1971, যেটা অনেকে ভুলে
থাকতে চান বা ভুলিয়ে দেওয়ার চেষ্টাও হয়ে থাকে। 1971 সারা পৃথিবীর জন্য একটা ঐতিহাসিক দিন। সেদিন একটা রাষ্ট্রকে, একটা ভাষাকে কেন্দ্র করে, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটেনি কখনো, একটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটি ভাষার ভিত্তিতে একটি নতুন রাষ্ট্রের উদ্ভব ঘটলো লাল সবুজের পতাকা নিয়ে, তার নাম হচ্ছে বাংলাদেশ। সুতরাং একটি রাষ্ট্রকে তৈরি করলো। 71-এ এইটা হওয়ার পর দেখলাম যে রাষ্ট্রভাষা হিসাবে এর আগের থেকে শুরু হয়েছে, যদিও সেদিন থেকে প্রকৃত প্রস্তাবে বাংলার মানুষ 21শে ফেব্রুয়ারি একেবারে মানে কী বলবো উৎসবের মেজাজে ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস তখনও হয়নি, তখন 21শে ফেব্রুয়ারি খুব ভোরবেলায় আমি এ ধরনের 1-2টা অনুষ্ঠানে গিয়েছি ঢাকায়, সেখানে শহীদ মিনারে ফুল টুল দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো সেখানে সমস্ত রাস্তায় লাখো লাখো মানুষের জনতার ভিড়, তারপরে গিয়ে সেখানে ফুলে ফুলে আলপনায় সমস্ত রাস্তা সাজানো গোছানো, মেয়েরা ফুলের মুকুট পরে, ছেলেরাও বুকের মধ্যে লাল সবুজের ছোট পতাকা এঁটে বা কেউ কেউ ফুলের স্তবক নিয়ে যাচ্ছে সেখানে শহীদ মিনারে দেওয়ার জন্য। ততক্ষণে শহীদ মিনার তৈরি হয়েছে পাকাপোক্তভাবে। এইভাবে হতে হতে একটা সময়ে আমরা দেখলাম, এটা 1990-এর আগের কথা বলছি, এটা 80-র একটু পরে, এই সময়ে একটা দাবি উঠল অস্ট্রেলিয়া এবং কানাডার বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রবাসী বাঙালি, বিশেষ করে অস্ট্রেলিয়াতে কিছু প্রবাসী বাঙালি, সেখানে বিশেষ করে 10 জনের নাম পাই, কোথাও কোথাও 8 জনের নাম পাই, সেই যাই হোক 10 জনের মতো বিভিন্ন ভাষী। তার মধ্যে আমাদের ভারতের একজন, দক্ষিণ ভারতের রয়েছে কিন্নরস্বামী বা সামথিং এই ধরনের নাম, আর সেই সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষী, ফরাসি ভাষী বা কানাডা ভাষী, এ ধরনের বহু ভাষিক যুবকরা মিলেমিশে একটা দাবিপত্র রাষ্ট্রসংঘের কাছে পাঠিয়ে বলেছিল যে এই 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীর জন্য এমন একটি দিন, যেদিন মাতৃভাষা বাংলার জন্য তথাকথিত সকল ভাষার সম্মানের জন্য একটা অনুষ্ঠান বাংলাদেশেও হয়ে থাকে। আবার সেই বাংলাদেশে যেহেতু হয়ে থাকে, যারা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বাঙালিরা আছেন, এমনকি ভারতেও আমরা দেখেছি ত্রিপুরাতে 93 সনে, তখন পর্যন্ত কিন্তু অনেক দেশে কিন্তু চালু হয়নি, ভারতবর্ষের ত্রিপুরাতে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আমরা পালন করেছি। আমি তখন সম্পাদক ছিলাম এই মাতৃভাষা যে কমিটির, তার চেয়ারম্যান ছিলেন অনিল সরকার মহোদয়। সে যাই হোক, তো এভাবে দেখলাম 90 সনে ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ ওদেরকে যে 10 জন দাবিপত্র পাঠিয়েছিলেন, একটা আবেদনপত্র, তাদেরকে জানানো হলো এইভাবে রাষ্ট্রসংঘ কোনো ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে একটা দিন ঘোষণা করতে পারে না। তো কিভাবে পারে? আপনারা বাংলাদেশকে বলুন, বাংলাদেশ সরকারকে বলুন, তারা যেন সরকারিভাবে কোনো একটা রাষ্ট্রের কোনো একটি সরকার থেকে এই আবেদনটা আসতে হবে, নাহলে আন্তর্জাতিক স্তরীয় যে সংগঠন, রাষ্ট্রসংঘের ইউনেস্কো বলুন বা কোথাও এই আলোচনাটা হতে পারে না, গ্রহণ করতে পারে না। সেই মতো বাংলাদেশে এই প্রস্তাবটা গেল, এই 10 জনই জানালেন। ইউনেস্কো থেকেও বলা হলো যে তোমরা এই বিষয়টা যদি একমত থাকো, তাহলে একটা তোমাদের সরকারিভাবে একটা আবেদন পাঠাও, আমরা বিবেচনা করব। তখন শেখ হাসিনা ছিলেন প্রাইম মিনিস্টার, আমরা জানি এই সময়টায়। তো তিনি সরকারিভাবে বা তার মন্ত্রিসভার অনুমোদন নিয়ে শিক্ষা দপ্তরের মাধ্যমে একটা দাবিপত্র পাঠালেন ইউনেস্কোতে। শেষ পর্যন্ত এই 90 সনে এই ঘোষণাটা হলো যে এটা আন্তর্জাতিক, এটা শুধু বাংলাদেশের বিষয় থাকলো না, আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর যেখানে যেখানে বাঙালিরা আছে তাদের জন্য তো বটেই, বাংলা ভাষীদের জন্য তো বটেই, যেই ভাষায় কথা বলুক, সকল ভাষার সম্মানে, সকল ভাষাভাষী যারা, তাদের তো একটা মাতৃভাষা আছে। সে হতে পারে জনজাতির ভাষা, হতে পারে কানাড়ি ভাষা, হতে পারে তামিল বা তেলেগু, যে কোনো ভাষা হতে পারে, ইংরেজি ভাষা, ফরাসি ভাষা, শুধু সকল ভাষার সম্মানে, সকল ভাষার মর্যাদা। মনে রাখতে হবে দিনটা যদিও 21শে ফেব্রুয়ারি, দিনটা যদিও সেই 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, কিন্তু ওই কনসেপ্টটার থেকে একটু তাকে প্রাধান্য দিয়েই কনসেপ্টটা একটু অন্যভাবে বিবেচনা করার সুযোগ থাকলেও, সেটি হচ্ছে সারা পৃথিবীর সকল ভাষার সম্মানে এই দিনটিকে প্রতিপালনের জন্য একটা ঘোষণা রাষ্ট্রসংঘ থেকে এলো। এবং তার ফলে প্রথম অবস্থায় 88টা দেশ সেই দিনটি প্রথমে পালন করলো। এখন
এটা 200, 150 বা 250, এটা সংখ্যা এখন প্রায় দেশেই এটা প্রতিপালন হয়। 2-1টি দেশ হয়তো বাদ আছে, নাহলে সকল দেশে এই দিনটি পালিত হয়। আমাদের ভারতবর্ষেও পালিত হয়, দক্ষিণ ভারতেও পালিত হয়, আর আমাদের ত্রিপুরাতে তো হয়েই। বিশেষ করে আমরা 19শে মে একটা যোগ হয়েছে, প্রশ্নটা এখন আসেনি যেহেতু আমি প্রসঙ্গে যাচ্ছি না। তো সেইভাবে আমরা দেখলাম যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা মর্যাদা পেল, মানে একটা ল্যান্ডমার্ক হয়ে রইল। এটা মনে রাখতে হবে, এটা শুধু বাংলা ভাষার জন্য নয়, যদিও বাংলা ভাষার আন্দোলনটাকে কেন্দ্র করেই হয়েছে। তাই এই প্রসঙ্গে 2টি পয়েন্টের মধ্যে আমাদের আলোচনাটা থাকবে। একটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে 1952, কোন প্রেক্ষাপটে 21শে ফেব্রুয়ারি, সেই প্রেক্ষাপটের তার আগেও যে অধীরেন্দ্রনাথ দত্তের কথা উল্লেখ করলাম, কিংবা ডক্টর শহীদুল্লাহ থেকে আরম্ভ করে অনেকের যে দাবি ছিল, সেগুলো একটু টাচ করে গেলাম মাত্র। কিন্তু সেটা মনে রাখতে হবে, এই দিনটা কিন্তু সারা পৃথিবীর সকল ভাষাভাষীদের মাতৃভাষাকে সম্মান দেওয়ার জন্য। আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। এবং আপনারা এটাও জানেন যে রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি, সেটি মানে সং অফারিংস নামে কিন্তু ইংরেজি অনুবাদ হয়ে কিন্তু এটি পুরস্কৃত হয়েছে, যদিও গীতাঞ্জলির অনুবাদ। কিন্তু আমরা সকলেই জানি গীতাঞ্জলি এবং অচলায়তন নাটকের 2-1টা গান বা অন্যান্য কাব্য বলাকা বা পূরবী, এইসব কাব্যের 2-1টি কবিতা, এগুলো সব কিছু নিয়ে তিনি এই অনুবাদটা করেছিলেন। এবং এটাও ঠিক যে তিনি অনুবাদটা, আমি কথাগুলো বলছি প্রাসঙ্গিক, তিনি প্রথমে অনুবাদ করতে দিয়েছিলেন ভগিনী নিবেদিতাকে গীতাঞ্জলিকে, কিন্তু তার অনুবাদ তার ঠিক পছন্দ হলো না, রবি ঠাকুরের ঠিক পছন্দ হলো না। তারপর তিনি বিষয়টা দিলেন অজিত চক্রবর্তী, যিনি শান্তিনিকেতনের ইংরেজি পড়াতেন, তাকে দেওয়া হলো। তিনিও যেটি করলেন, সব কিছু পছন্দ না হওয়ার পরে আমরা দেখলাম লন্ডনে যাওয়ার সময় জাহাজে বসে বসে বা শিলাইদহে বসে বসে তিনি নিজেই ইংরেজিতে অনেকগুলো অনুবাদ করেছেন। কিন্তু তারপরে তিনি কেন বললেন মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো, তিনি নিজেও উপলব্ধি করতে পেরেছেন যে নিজের অন্তঃস্থিত যে ভাব, সেটি নিজের মাতৃভাষায় যেভাবে প্রকাশ করা যায় অন্য কোনো ভাষায় করা যায় না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, গীতাঞ্জলির মধ্যে আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, আছে ব্যাপার, একটা কবিতা আপনারা সকলেই জানেন। কাশের গুচ্ছের ইংরেজি তিনি করেছেন লং গ্রাসেস, অর্থাৎ কাশের গুচ্ছের সঠিক ইংরেজিটা তিনি খুঁজে পাননি। অর্থাৎ আসলে যেমন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, এটা ইংরেজিতে ট্রান্সলেট করা খুব কঠিন, ফরাসি ভাষায় কিংবা অন্য কোনো ভাষায় করা খুব কঠিন। তিনি বুঝেছিলেন এবং এই জন্য তিনি একেবারে যখন ছাত্রাবস্থার থেকে বলে আসছেন যে মাতৃদুগ্ধের মতো না, শুধু মাতৃভাষার কোনো বিকল্প হয় না। তো 21শে ফেব্রুয়ারির বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে একটা ব্যাকগ্রাউন্ড, এই সম্পর্কে মানে খুব সংক্ষেপে আমি এইটুকু কথা বললাম আর কি। অন্যান্য বিষয়ে পরবর্তীকালে কথা হবে। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর 19শে মে এটাও একটা ভাষা শহীদ দিবস, দুটার মধ্যে যে মিলটা, এই মিলের গুরুত্বটা আপনি কিভাবে দেখছেন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখানে আরও একটি কথা উজ্জ্বল থেকে যাচ্ছে, সেটি হচ্ছে আমার শুরুতেই বলা উচিত ছিল, 21শে ফেব্রুয়ারি সঙ্গে পাশাপাশি 19শে মের যে ব্যাপারটা আসছে, এটা এখনই বলবো, তার আগে একটু বলি। পুরুলিয়া, এটা আমরা বলবো সিংভূম এবং মানভূম, যেটা বিহারের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল মানে বঙ্গ ব্যবচ্ছেদের, তো সেটা 1905 তো করা যায়নি, বাংলাকে ভাগ করা যায়নি, কিন্তু আমরা নিজেরা করে নিলাম। যেটা শত্রুপক্ষ করতে পারলো না, আমরা মিত্রপক্ষই করে নিলাম, ভাই ভাইয়ে করে নিলাম। তো ওই সময় বিহারের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো সিংভূম মানভূম, যেটা পুরুলিয়ার একটা অংশ বিশেষ। যাকে এটা তারপর একটা আন্দোলন, সেটা 50 বছর, মানে 19শে মের অনেক আগে থেকে বলা যায়, মানে 1952-এর সমসাময়িক বা তার আগে পিছিয়ে হতে পারে। তো এই যে আন্দোলনটা শুরু হয়েছিল, পরবর্তীকালে দেখলাম সেটিও প্রায় 50 বছর সংগ্রাম করে, তাদের রক্তপাত ঘটেনি অবশ্য, সেটি শেষ পর্যন্ত লং মাস্টার্স হয়েছে একেবারে কলকাতা পর্যন্ত, সেই বিহার থেকে সেটি শেষ পর্যন্ত আমরা দেখলাম সিংভূম মানভূম অঞ্চলটাকে শেষ পর্যন্ত আলাদা করে নিয়ে পুরুলিয়া জেলা গঠিত হলো। অর্থাৎ এটাও একটা ভাষা আন্দোলনের ফলশ্রুতি। এই কথাগুলো আমাদের প্রাসঙ্গিকভাবে চলে আসার কথা আমরা এই জন্য বলে থাকি। এবার আপনার ওই 19শে মের প্রসঙ্গে চলে এলাম। এটা বলতে কোনো সংকোচ নেই যে বাঙালি জাতিকে কিন্তু মাতৃভাষা সম্পর্কে অ্যালার্ট করার ক্ষেত্রে
উদ্বুদ্ধ করার ক্ষেত্রে 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন অর্থাৎ পূর্ব বাংলার ভাষা আন্দোলনের একটা প্রভাব রয়েছে। আমরা এখানেও দেখলাম 19শে মেতে এখানে আসাম, তখন তো ভারতেরই অঙ্গ, ওটা ঘটেছিল পাকিস্তানে। এবার বিভক্ত ভারতের ব্যাপারটা একই জিনিস চলে এলো। আসলে আমাদের অনেক ভুলের মাসুল আমাদের গুনতে হয় বিদেশিদের শাসনকালে, কিছুটা নিজেদের দেশের শাসনের কোনো পর্যায়ে এসে। আসামে একটা সময়ে জাতীয় শিক্ষা আসামের বেশিরভাগ স্কুলে কিন্তু পাঠ্য ছিল বাংলা ভাষা, পঠন পাঠন সবই হতো বাংলা ভাষায়। মেজরিটি কারণ বাংলা ভাষায় চর্চা করতেন এবং বাংলা ভাষায় তাদের মনোভাব ব্যক্ত করতেন লিখিতভাবে। এরপর সিলেটকে আপনারা জানেন, এটা আসামের সঙ্গে যুক্ত ছিল একটা সময়। মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এটা আসামের সঙ্গে যুক্ত ছিল। এগুলোকে যেমন আলাদা করা হলো, সিলেটকেও আলাদা করা হলো। এখানে একটা গণভোটের নামে, যেটা ভারতবর্ষের আর কোনো রাজ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়নি, গণভোটের নামে একটা ইলেকশনের মতো করা হলো, কারা কারা পূর্ব পাকিস্তানে যেতে চাও। সেখানে একটা গণভোট হলো। সেখানে যে যারা চা শ্রমিক, প্রায় 50,000 থেকেও বেশি চা শ্রমিকেরকে ভোট দিতে দেওয়া হলো না। যে কোনোভাবে হোক, এটাও একটা ছোটোখাটো কনস্পিরেসির মতোই হয়েছে, যার জন্য আমরা সিলেটকে হারিয়েছি। আজকে সিলেট বলে ত্রিপুরা আমাদের, আমরা বলি এটা উত্তর পূর্বাঞ্চলের। সে যাই হোক, এটা হয়ে গেছে, এটা ঐতিহাসিকভাবে মেনে নিতেই হবে। রাষ্ট্রীয়ভাবে যে বিভাজন হয়ে যায় এটা মেনে নিতে হবে। সে যাই হোক, আসাম বিভক্ত হওয়ার পরও যে এবার বাঙালিরা তো কিছু চলে গেল, বিভিন্ন রাজ্যের মধ্যে ভাগ হয়ে গেল। তারপরে বড় অংশ যেটা রইল তাদেরও কিন্তু বিশেষ করে বরাক নদীর উপত্যকা, যেটাকে আমরা শিলচর টিলচর কাছার টাছার করিমগঞ্জ ধরে বিশাল অঞ্চলটা, সে সব বলে। এছাড়া গোয়ালপাড়া থেকে আরম্ভ করে কামরূপের কিছু অংশ, গোয়ালপাড়া, এটা প্রপার গুয়াহাটির কাছাকাছি জায়গা, এখানে সকলেই বাংলাভাষী। সেখানে তখন গোপীনাথ বরদলৈ মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে না, অহমিয়া ফর অহমিয়া, আসাম ফর আসাম। অহমিয়া কথাটা অনেক পরে এসছে, তখন আসামই বলা হতো। সে যাই হোক, কিন্তু গর্জে উঠল বাঙালিরা, বিশেষ করে বরাক উপত্যকায় বিশাল রকমের। আজকে আপনারা অন্তত 50-60টা বই পাবেন বরাক উপত্যকার ভাষা আন্দোলন নিয়ে। আমার নিজেরও বই আছে 19শে মে নিয়ে, এবং 19-21 ও ধীরেন্দ্রনাথ দত্ত এই নামে আমার একটা বই আছে। সে যাই হোক, ওখানে অনেক বেশি বই আছে। বাংলাদেশে অনেকগুলো বই বেরিয়েছে যেখানে 19শে মে স্থান পেয়েছে। কলকাতাতে তো আছেই। তারপরে আপনার এই নিয়ে প্রচুর গান হয়ে গিয়েছে, নাটক হয়ে গিয়েছে, সিনেমাও হয়ে গিয়েছে। সে যাই হোক, সেখানে বলা হলো শুধু অহমিয়া ভাষাই হবে এখানে রাজ্যের মান্যতাপ্রাপ্ত ভাষা, যাকে রাজ্যিক ভাষা, স্বীকৃত ভাষা বলি। বাঙালিরা গর্জে উঠল। সেখানে সেটা পৃথিবীর ইতিহাসে আরেকটা নজিরবিহীন ঘটনা, যেটা 52কেও ছাড়িয়ে গেল। 52তে আমরা 5 জন শহীদের নাম পাচ্ছি। ধীরেন্দ্রনাথ দত্তকে ধরলে 6 জন হয়। যদিও ধীরেন্দ্রনাথ দত্ত সরাসরি ভাষা আন্দোলনের জন্য তার মৃত্যুবরণ হয়নি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য তাকে তার পুত্র দিলীপকে সহ কুমিল্লার ক্যান্টনমেন্টে হত্যা করা হয়েছিল, কিন্তু তার প্রতি ভাষা আন্দোলনে যুক্ত থাকারও একটা অভিযোগ ছিল। তো সেই যাই হোক, কিন্তু যেটা দেখলাম সারা পৃথিবীর বুকে যেটা ঘটেনি, 21 জন অন স্পট, অর্থাৎ শিলচরে যখন এই বাংলা ভাষাকে অসমের, এখানেও একই কথা বলা হলো, অসম থাকুক, আসাম অহমিয়া ভাষা থাকুক, আমাদের আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষাকে অন্যতম রাজ্যের ভাষার মর্যাদা দিতে হবে। কিন্তু একটা বিচ্ছিন্ন বাংলা বিদ্বেষী বা বাঙালি বিদ্বেষী কিংবা বঙ্গভাষা বিদ্বেষী একটা শক্তি তখন প্রবল হয়ে ছিল, যার জন্য সেখানে পুলিশ মিলিটারি নামিয়ে দেওয়া হলো 19শে মে 1961 সন। 1961 সনের আপনার 19শে মে সেদিন খুব ভোরে সেখানে কমলা ভট্টাচার্য থেকে আরম্ভ করে দীনেশ, হিতেশ, সুকুমল ভট্টাচার্য বা বীরেন্দ্র সূত্রধর প্রমুখ এরকম 11 জন শহীদ অন স্পট গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। অনশন সত্যাগ্রহ, তারা শিলচরের ট্রেনকে তারা রুখতে গিয়েছিলেন নিরস্ত্র অবস্থায় সত্যাগ্রহে আন্দোলনের মাধ্যমে। সেখানে কারোর হাতে কোনো অস্ত্র ছিল না। এই সময় কিন্তু ইন্ধন জুগিয়ে দেওয়া হলো। কে বা কারা, হয়তো পুলিশ বাহিনীরই কারোই হবে, কেউ হবে, একটা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, বা সঙ্গে সঙ্গে গুলি
ফায়ারিং শুরু হয়ে গেল এবং 11 শহীদ মানে পৃথিবীর ইতিহাসে আমরা দেখি নাই কোথাও, বাংলাদেশও যেটা হয়নি, 11 জন শহীদ লুটিয়ে পড়লো। বিশ্বের প্রথম মহিলা শহীদ বলা যায়, একমাত্র মহিলা শহীদ, তার নাম কমলা ভট্টাচার্য। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়নি তখনও, খুব গরিব ঘরের মেয়ে, এক গ্লাস শরবত চেয়েছিল মার কাছে, দেওয়া যায়নি। আজও দেখি যে যখন 19শে মে পালন করে শিলচরে, তার ছবির সামনে এক গ্লাস শরবত রাখা হয়। এখন কেউ 11 জনের সামনেই রাখে। সেই যাই হোক, সেখানেও আমি গিয়েছি বেশ কয়েকটি অনুষ্ঠানে। যেটা বলছিলাম সেটি হচ্ছে এই যে 19শে মে সেটি হচ্ছে বাঙালি জাতির আত্মশ্লাঘা বলি, আত্মগরিমা বলি, আত্মগৌরব বলি, ঐতিহ্য বা তাদের ঐতিহ্য বলি, সব কিছুর একটি কিন্তু স্ফুরণ কিংবা বিকাশ কিংবা বিকশিত রূপ কিংবা বিশ্বের বুকে একটি সুচ্চারিত দাবি। সেই দাবিটি মানা হয়নি বলেই তাদের শহীদ হতে হয়েছিল। আজও ইভেন আজকে পর্যন্ত আমি যখন কথা বলছি, শিলচর রেল স্টেশন তাকে শহীদ রেল স্টেশনের নামকরণ করার যে দাবি দীর্ঘকাল হয়ে আসছে, সেটি সরকারিভাবে কিন্তু মান্যতা পায়নি। কিন্তু শিলচর যে মিউনিসিপ্যালিটি, যেটা শিলচর পৌর নিগমও এখন আমরা বলতে পারি, তারা একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে শিলচর শহীদ রেল স্টেশন। সেখানে একটা মুরাল হয়েছে, একটা বড় 11 শহীদের হাত দিয়ে একটা স্তম্ভের মতো হয়েছে। এগুলো দেখে এসেছি। ওইদিকে উদারবন্দে এই ধরনের একটি স্থাপনা হয়েছে। তো সেই যাই হোক, সেখানে আজকে অবশ্য এখানে বাংলাকে তারা মেনে নিতে হয়েছে, কিন্তু অনেক বিলম্বে। কিন্তু ওইটা শিলচর স্টেশনের নাম এখন পর্যন্ত। আপনারা জানেন, সেখানে গুলি করার পরে আহত অবস্থায় 1-2 জন এখানে সত্যেনদেবের যে পুকুরে ঝাঁপ দিয়েছিল, সেই ঝাঁপ দেওয়া অবস্থায় জলের মধ্যে গুলি করেও মারা হয়েছে। বিভৎস তো ভারতে ঘটেছে। সুতরাং সব মিলিয়ে বাঙালি জাতি যত রক্ত ঢেলেছে, বিশেষ করে ভাষা জননীর জন্য, মাতৃভাষার জন্য। আসামে আজকে আমরা আসাম সাহিত্য সভার, আমি ত্রিপুরা শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত। সেখানে আমরা দেখি তারা যখন কোনো সম্মেলন করে, বড় সম্মেলন হয়, তারা ভাষা জননী একটা গান তারা করে। আসামের এটা একটা জাতীয় অহমিয়াদের একটা জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছে প্রায়। ন্যাশনাল সং তো আছেই, সেটা তো আগেই গায়। তারপরে ভাষা জননীকে নিয়ে একটা গান তারা গায়, খুবই সবাই দাঁড়িয়েও যায়। অর্থাৎ কিনা তাদেরও মানসিক অনেক পরিবর্তন ঘটেছে। শাসক বদলায়, সরকার বদলায়, দৃষ্টিভঙ্গি বদলায়। সে যাই হোক, আমরা ত্রিপুরাবাসী গর্ব করতে পারি যে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে সর্বপ্রথম সম্ভবত ত্রিপুরাই 1993 খ্রিস্টাব্দে আমাদের এই আগরতলার বুকে তদানীন্তন সরকারের তত্ত্বাবধানে বা আমাদের সার্বিক প্রচেষ্টা, এখানকার যারা বুদ্ধিজীবী হিসাবে পরিচিত তাদের পৃষ্ঠপোষকতায় খুব সম্ভবত সর্বানন্দ মণ্ডল মহাশয়ও সেদিন উপস্থিত ছিলেন। এই যে পালনটা আমরা করি, সেটা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। অর্থাৎ কিনা আজকে বাংলাতে কী ঘটনা ঘটছে সেটা বড় কথা নয়। ইদানিং আপনারা সকলেই জানেন, আমাদের বাংলাদেশ প্রতিবেশী, আমরা বলি তো প্রায় সময় যে বাংলা হাসলে আমরা হাসি, বাংলা কাঁদলে আমরা কাঁদি। বাংলা কাঁদছে বলেই মনে হচ্ছে আমরাও কাঁদছি। কারো কাছে এটা বিপ্লব, কারো কাছে এটা ভিন্ন ব্যাখ্যা। সেই বিষয়ে আমরা রাজনৈতিক বিতর্কে যাব না। শুধু এটুকু বলেই বাংলাদেশ ভালো নেই এই মুহূর্তে। তো ভালো না থাকলেও যে শহীদের যে এখন একটা প্রশ্ন উঠতে পারে যে 52-এর সেই ভাষা আন্দোলনের যে থিম বা ভাষা আন্দোলনের যে স্পিরিট কিংবা সেই ভাব, সেখানে কি কোথাও খণ্ডিত হয়েছে? মনে হয় না। যে হৃদয়ে রয়েছে এখন পর্যন্তই বহমান। হয়তো বা তাদের এখন সমস্যাটা অন্য ধরনের, কিন্তু তারা বাংলা ভাষাকে অস্বীকার তো করে না। যেহেতু বাঙালি, বা আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হয়তো পালিত হবে 21শে ফেব্রুয়ারি, পালিত হবে, আশা করি হবে। গত বছর তো হয়েছেই। তো সুতরাং আমরা একটা গর্বের দাবিদার এই ত্রিপুরা, যে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরাই মাতৃভাষা এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে, বা তখনও সেইভাবে স্প্রেড হয়নি। এই দিনটি আমরা
পালন করছি। হয়তো 93 থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা স্ফুরণ আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এইরকম, পুরুলিয়ার কথা বললাম, সিংভূম মানভূমের আন্দোলনের কথা বললাম, 21শে ফেব্রুয়ারির কথা বললাম, আমাদের ত্রিপুরায় ধনঞ্জয় ত্রিপুরাকে নিয়েও এটা একটা যদিও বিতর্কিত, সেখানে ককবরকবাসীরা দাবি করেন তিনি শহীদ হয়েছিলেন ককবরক ভাষার জন্য, যে আন্দোলনটা ছিল রাজ্যিক অন্যতম ভাষা হিসাবে। তো সব মিলিয়ে টিলিয়ে আমরা ঠিকই আছে। আমাদের বাংলা ভাষা সম্প্রতি আপনারা জানেন এই বছরেই 2025-এ ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে। অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। আমরা বাংলা একাডেমির পক্ষ থেকেও আন্দোলন করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম, দিল্লিতে চিঠি পাঠিয়েছিলাম। সে যাই হোক, পশ্চিমবঙ্গ থেকেও গিয়েছে। তো বাঙালিদের এই আরেকটি দাবি ভারত সরকারের কাছে ছিল, ভারতীয় হিসাবে আমাদের। তো সেখানে ভারত সরকার এই 3রা মার্চ গত 2024 3রা মার্চ বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। ধ্রুপদী ভাষা মানে হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ একসময় আমরা উর্দুকে আর সংস্কৃত বা এই ধরনের আরবি এই ধরনের ভাষাকে বলতাম। এখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে প্রায় 11টি ভাষা। সেখানে উড়িয়া আছে, অহমিয়া আছে, বাংলা আছে, মারাঠি আছে, গুজরাটি আছে, তামিলি ভাষা রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে। তো ধ্রুপদী ভাষার সম্মান আমরা পেলাম, মানে কি একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেলাম। এখন প্রশ্ন উঠতে পারে কি লাভ অনেকগুলো ক্রাইটেরিয়া লাগে ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে। আমাদের 2000 বা 1800 বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখাতে হয়েছে, চর্যাপদকে সামনে আনতে হয়েছে। বাংলা ভাষায় প্রথম গ্রন্থ 8ম শতাব্দীতে, কেউ বলছেন 10ম শতাব্দীতে, তাতেও যে ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যায়। আমাদের শিশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের, সেখানে একটা প্রত্নলিপি পাওয়া গেছে। আমাদের অনেকগুলো জিনিস দেখাতে হয়েছে। দেখানোর ফলে পশ্চিমবঙ্গ থেকেও দেখানো হয়েছে, ত্রিপুরা থেকেও আমরা দেখিয়েছি। সব দেখানোর ফলে আপনার শেষ পর্যন্ত ভারত সরকার এই গত বছর একটু লেট হয়ে গেছে। আসলে আমাদের আন্দোলন ছিল, কিন্তু যে ডকুমেন্টগুলো তারা চাইছিলেন দিল্লিতে, সেখানে যে একটা কমিটি রয়েছে, তারা যে চাইছিলেন সেটা পাঠাতে, গুছিয়ে গাছিয়ে পাঠাতে দেরি হয়েছে। তো সেই যাই হোক, এই চর্যাপদকে দিয়েই কিন্তু উড়িষ্যা আরও আগে 2014তেই তারা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়ে গেছে। অথচ আমরা সেটাকে এস্টাবলিশ করতে আমাদের একটু সময় লাগলো। তার সঙ্গে আরও কিছু প্রত্নতত্ত্ব দিয়ে আমরা চাইলাম এমন যে আমাদের ডিমান্ড যেন চাইলেই আমরা পেয়ে যাই। পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগে কোথাও যাতে মানে স্ল্যাক না থাকে বা লেক না থাকে, শেষ পর্যন্ত আমরা পেলাম। তারপর কি আমরা আজকে একটা প্রশ্ন জেগেই থাকে। আমরা এত আন্দোলন করলাম, 52-এর ভাষা আন্দোলন করলাম, 19শে মেয়ের ভাষা আন্দোলন করলাম, 11 শহীদ হলো, এখানে 5-7 জন শহীদের নাম পাচ্ছি। আবার পুরুলিয়াতে কোনো রক্তপাত ঘটেনি, বললাম শান্তিপূর্ণ অহিংস আন্দোলন, সেখানে গুলিটুলিও লং মার্চ হয়েছে কলকাতা পর্যন্ত, বিধানচন্দ্র রায়ের কাছে ডেপুটেশন দিয়েছে, সব হয়েছে, গুলিগালাজ সেখানে হয়নি, শহীদ কেউ হয়নি। কিন্তু আন্দোলনটাকে তো গুরুত্ব দিতেই হবে। এত কিছু করলাম, এখন আমরা কোন পর্যায়ে আছি? আমাদের নাতিকে ইংরেজি মাধ্যম স্কুলে না পাঠাতে পারলে মনে কোনো তুষ্টি পাই না। নিজের একটি জেনারেশনকে, আমি বাংলার জন্য ফাইট করছি, গলা বাজাবো, 21 তারিখে বা 19 তারিখে আমরা আবার সোচ্চার হব, কিন্তু বাড়ির ছেলেটিকে পাঠিয়ে দেবো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। এখন এটা ঠিক আন্তর্জাতিক স্তরীয় বা যে ভাব বিনিময়ের জন্য, কিংবা পাশ্চাত্যের জ্ঞান অর্জনের জন্য, কিংবা নিজের সন্ততিদের ফিউচার, তাদের যে কেরিয়ার গঠন করার জন্য রিসার্চ বইগুলো বেশিরভাগই ইংরেজিতে, এগুলো দরকার আছে। কিন্তু এইটা বলবো কেন, এরকম শুনি কেন যে আমার ছেলে বাংলা বলতে পারে না, গর্বের সঙ্গে আমার মেয়েটি বাংলা জানে না, সে ইংলিশ মিডিয়ামে পড়ে। যদিও একটা বাংলাটা বাধ্যতামূলক, গভর্নমেন্টকে বাধ্যতামূলক করতে হয়েছে, কারণ তারা পড়তে চায় না, বাধ্যতামূলক করতে হয়েছে। প্রাইভেট টিউটরিয়ে কোনো মতে সে পাসটা করে নেয়, অন্য সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করে, কিন্তু তারপর সে বাংলা বলে না। আমাদের অনেক পণ্ডিত ব্যক্তি, আমি নিজে জানা আছে, সে ভালো বাংলা জানে, কিন্তু সে বাংলা কথা বলবে না,
ইংরেজিতে কথা বলবে। আপনারা যে কোনো টিভি চ্যানেলে যে কোনো জায়গাতে দেখবেন যে ইংরেজি মিশ্রিত ডায়লগ দিতে না পারলে নিজেকে প্রগতিশীল মনে করে না, প্রগ্রেসিভ মনে করে না, পণ্ডিত মনে করে না। আর কেউ যদি আধা বাংলা, আধা হিন্দি, আধা ইংরেজি বলে, যথেষ্ট তাকে স্মার্ট বলি, তার প্রশংসাও করি, শিক্ষিত লোক এরকম বলি। আমাদের ভাবটার মধ্যে একটা দৈন্যতা চলে এসছে, আমাদের চিন্তার ক্ষেত্রে একটা দৈন্যতা চলে এসছে। এটাকেই নীরশ্রী চৌধুরী লন্ডনে বসে বলেছিলেন আত্মঘাতী বাঙালি। এখন আমরা আত্মঘাতী বাঙালি কিনা চতুর্দিকের যে পারিপার্শ্বিক কতগুলো জিনিস দেখছি, নিজেদের মধ্যে নিজেদের লড়াই, কখনো রাজনীতির নামে, কখনো অর্থনীতির নামে, কখনো সমাজনীতির নামে, কখনো ধর্মের নামে। আমরা যখন এগুলো রবি ঠাকুর বলেও ছিলেন, আবার নজরুলও বলেছিলেন যে আমাদের এই টিকি এবং দাড়ির লড়াইটা কবে থামবে। আমি হ্যান্ডশেক করাতে পারছি না, তার একটা দুঃখ ছিল এবং দুঃখ নিয়েই তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এই একটা পর্যায়ে আমরা এখন রয়েছি। দুঃখ লাগে, আমাদের সচেতন হতে হবে। আবার আজকে আমাকে এখানে বসানো হয়েছে, এটা একটা পজিটিভ দিক। আজকে এই নিয়ে আলোচনা হচ্ছে, একটা পজিটিভ দিক। এই নিয়ে আরও আলোচনা হবে, নানা চ্যানেলে কথা হবে, পত্রিকায় লেখা হবে, বা মানুষ আবার আত্মবিশ্লেষণ করবেন। আত্মবিশ্লেষণ করে দেখবেন যে আমরা কি, মানে যে আন্দোলনটা শুরু করেছিলাম, যে লড়াইটা রক্ত দিয়ে, রক্ত ঢেলে, এক বুক রক্ত ঢেলে যে আন্দোলনটা করেছিলাম, সেটা সাকসেসফুল হওয়ার পরে, সাফল্যমণ্ডিত হওয়ার পরে কেন আবার আমাদের মধ্যে কোথাও কোথাও বিচ্যুতি দেখতে পাচ্ছি? কেন ভাই ভাই মিলতে পারছি না, কোলাকুলি করতে পারছি না, মাঝখান দিয়ে খেজুর কাটা কোথায় ঢুকে যাচ্ছে? এই একটা বিশ্লেষণ আজকে হবে। আজকের এখানেও আমাকে এজিটিভি, যে এজিটি লাইভ যে একটা নিউজ চ্যানেল এটা রয়েছে, কিংবা এখানে একটা টক শো হচ্ছে, কিংবা আমরা অনলাইনে এই আলোচনা আজকে অনেকে দেখবেন, অনেকে দেখছেন। তো সুতরাং এই পর্যায়ে এটাকে আমি পজিটিভ হিসেবে দেখব যে আমাদের আত্মবিশ্লেষণ আমরা এখন এই দিনে করব। 19শে মে করব, 21শে ফেব্রুয়ারিতে করব, সিংমুং মানমুং দিবস ওই এপ্রিল মাসে হয়, ওই সময় করব, বা অন্য সময় সারা বছরে করতে থাকবো। এবং সবচেয়ে বড় কথা, নিজের মাকে ভালোবাসবো, তারপর আমি মাসিকে প্রণাম করতে যাব। আগে নিজের মাকে প্রণাম করে ঘর থেকে বেরোবো, তারপরে মাসি পিসি যারা আছেন তাদের প্রণাম করব। অর্থাৎ মাতৃভাষা ফার্স্ট, তারপরে আমার ভ্রাতৃভাষা, মাতৃভাষা, মাতৃসংস্কৃতি, তারপরে ভ্রাতৃভাষা, ভ্রাতৃ সংস্কৃতি। এইভাবে যদি আমরা একটা মেলবন্ধন করে নিতে পারি, তাহলে আশা করি আমাদের নিজের মাও সুরক্ষিত থাকবেন, আমার মাসিও সুরক্ষিত থাকবেন। আজকে আপনারা জানেন যে ব্যবহারের অভাবে, প্রয়োগের অভাবে, লেখার অভাবে, সংরক্ষণের অভাবে পৃথিবী থেকে কয়েকশো ভাষা হারিয়ে গেছে। কিছু ভৌগোলিক কারণে হারায়, কিছু যেমন সুনামির সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু কিছু দ্বীপ নষ্ট হয়ে যাওয়ার, ডুবে যাওয়ার পরে, তলিয়ে যাওয়ার ফলে, মানুষ শুদ্ধ তলিয়ে যাওয়ার ফলে সেখানে কিছু ভাষা হারিয়ে গেছে। জারুয়া নামে একটা সংস্থা এখনও, মানে একটা গোষ্ঠী এখনও টিকে আছে। এছাড়াও আমাদের এই ত্রিপুরাতেই করবং, সম্ভবত 20-22 জনের বেশি লোক কথা বলে না। সংরক্ষণ করতে না পারলে এটা থাকবে না। এইভাবে আমরা যদি নিজেদের ভাষা কখন বিপন্ন হয়, ভাষাভাষী লোক যখন থাকে না, অথবা সেই ভাষাকে যদি আমরা উপেক্ষা করি। এই দুটি কারণ মূলত। যদি চর্চা না করি, আমাদের চর্চায় না থাকে, চর্চায় না থাকে, আমরা যদি না লিখি। লোকসংস্কৃতি নিয়ে আজকে গবেষণা হচ্ছে বলেই টিকে আছে। এই গবেষকরাই, আমি বলবো, গ্রাম বাংলাতে গিয়ে দেখেছি এখন ঢেকি নেই, সেখানে কল চলে এসছে, তাঁত চলে গেছে, কুমারপাড়া নীরব হয়ে যাচ্ছে। লোকসংস্কৃতি, লোককৃষ্টি কিংবা লোকশিল্প অনেক কিছুই চলে যাচ্ছে। আবার অনেক কিছুকেই আজকে এখানে দেখা যাচ্ছে আলপনা গ্রাম করে আলপনাকে রক্ষা করতে হচ্ছে। এখানে গ্রামীণ হাট করে আগরতলার উপকণ্ঠে গ্রামীণ হাটের যে একটা স্বাদ, পিঠেপুলি উৎসব করতে হচ্ছে। সেদিন একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে গেল বিশেষ অতিথি হিসেবে, চিড়েমুড়ি উৎসব। চিড়েমুড়ি উৎসব প্রথম হলো। চিড়েমুড়ি আমাদের যে একটা লোকখাদ্য, লোকসংস্কৃতি নিয়ে সর্বানন্দ মণ্ডল বা এরা গবেষণা করেন, আমিও কিছু কিছু করি। তারা জানেন যে লোকবাদ্য, লোকখাদ্য, লোকপোশাক, লোকযন্ত্র, নানা বিষয় রয়েছে। তো এগুলো সবগুলো নিয়ে কিন্তু লোকগান, লোকছড়া, প্রবাদ প্রবচন, তো সব কিছু নিয়ে বিয়ের গান, ধামাইল গান, কিংবা ট্রাইবেলদের নিজস্ব কতগুলো লোকরীতি রয়েছে, লোককথা রয়েছে, লোক আঙ্গিক রয়েছে, লোক নিষেধ রয়েছে।
যাকে আমরা টোটেম বলি, লোকপ্রতীক রয়েছে। তো এই সার্বিকভাবে আমাদের গবেষকগণ কিছু কিছু গবেষকগণ এগিয়ে আসছেন বলে, এবং আমরা এইভাবে চর্চা করছি বলে, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও গর্বের সঙ্গে বলতে হয়, এখনও কিন্তু আমাদের ভাষাকে যারা প্রধানত লালন পালন করে থাকেন গ্রামের মানুষ, গ্রামে 70% মানুষ থাকেন, 80% মানুষ থাকেন, তারাই মূলত বিশুদ্ধ আমাদের মাতৃভাষাকে, মাতৃ সংস্কৃতিকে এখনও তাদের উঠানে সূর্য পূজা হয়, সূর্যদেবকে পিঠা দেওয়া হয়, এখনও বেলভাতার ব্রত হয়, সে ব্রতকথা পাঁচালী, সেখানেও বা পদ্মপুরাণ এখন আমাদের এখানে সরকারকেও করতে হচ্ছে, কারণ এর যাতে হারিয়ে না যায়। সেইভাবে মাতৃভাষাকেও আমাদের এই নিয়ে আরও গবেষণা করতে হবে, এবং ধীরে ধীরে একটা সময় আপনার চর্যা পদে টাল হতো, বা মানে অনেকগুলো মৈথিলি কিংবা অপভ্রংশ, মাগধী, প্রাকৃত নানা ভাষা, অনেকটা সান্ধ্য ভাষা, অনেকটা আলো আধারী ভাষার মতো ছিল। সেই বাংলা আজকে ঝরঝরে বাংলা না, শুধু পৃথিবীর মিষ্টতম ভাষা সম্মান পেয়েছে। রাষ্ট্রসংঘ বলছে বিশ্বের অন্যতম মিষ্টতম ভাষা, মিষ্ট ভাষা প্রায় 5ম স্থানে আছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে 7ম স্থানে আছে বলে জানতাম। সারা পৃথিবীতে 30 কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। পৃথিবীতে আপনারা জানেন ইসরায়েলে 1 কোটি বেশি মানুষ নাই। 1 কোটির বেশি মানুষ নেই। বহু রাষ্ট্র আছে 2 কোটি, 1.5 কোটি, 1 কোটি, কয়েক লক্ষ লোক নিয়েও এরকম রাষ্ট্র আছে। সুতরাং সেই দিক থেকে 30 কোটি 35 কোটি মানুষ যদি বাংলা ভাষায় কথা বলে, তাকে নিয়ে নেগেটিভ কিছু বলার উপায় নেই, তাকে নিয়ে আমাদের আশা করতে হবে। আমি আগারও যেটা বলছিলাম, ফিরে যাচ্ছি ওই গীতাঞ্জলির কথাতে। আসলে আমাদের অনেক ভাষা, ইংরেজিতেই বলি, উর্দুতেই বলি, সংস্কৃতেই বলি, প্রথম ভাবটা মাথার মধ্যে আসে মাতৃভাষায়। আমি বাঙালি, আমি যদি ইংরেজিতেও বক্তৃতা দিতে যাই, ইংরেজিতেও যদি লিখতে যাই, প্রথম ভাবটা আমাকে ভাবতে হবে বাংলায়। এই লিখব, এই কথাটা বলবো, এইভাবে ওই ফুলটার এই সৌন্দর্য বর্ণনা আমি এইভাবে করব। তাহলে সমস্ত চিন্তা, চেতনা, মনন, চেতন সমস্ত কিছু আমাদের মাতৃভাষায় আসে। সে হতে পারে একজন জনজাতি সম্প্রদায়ের লোক, হতে পারেন একজন মালয়ালম লোক, হতে পারেন তিনি তামিলি ভাষী, হতে পারেন একজন বাঙালি, হতে পারেন একজন ইংরেজ। মাতৃভাষা, এই জন্য মাতৃভাষা বিশাল একটা কনসেপ্ট। মাতৃভাষা মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানেই 52 নয় শুধু, আন্তর্জাতিক মাতৃভাষা মানেই 19শে মে নয় শুধু, আন্তর্জাতিক মাতৃভাষা মানে ওই দিনটিকে, এই দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সর্বপ্রথম মায়ের ভাষার জন্য রক্ত ঝরেছিল, এবং সেই রক্ত, গৌরবের সঙ্গে বলছি, বাঙালি জাতি ঢেলেছিলেন। মায়ের জন্য, মাতৃভাষার জন্য রক্ত ঢালার যে গৌরব পৃথিবীর ইতিহাসে আর অন্য কোথাও নেই। এই হচ্ছে বিশেষ তাৎপর্য। এখন এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আজও মা জিজ্ঞেস করেন, বৃদ্ধ মা জিজ্ঞেস করেন 21শে ফেব্রুয়ারি এলে গাছে কি পলাশ ফুটেছে? দেখতে পারেন না, দৃষ্টি ঝাপসা হয়ে গেছে, তো স্মরণে আছে 52, স্মরণে আছে 21শে ফেব্রুয়ারির প্রভাতী ভোর। এখনই কি শিমুল ফুটেছে? শিমুল কি তেমনই লাল আছে? সেই লাল হয়েই ফুটে তো, ঠিক দেখতে পারি না, সে বুঝতে পারি না। এখনও কি পলাশ ফুটে? জিজ্ঞেস করেন। তার মানে কি? সেখানে শুধু শিমুল আর পলাশের কথা বলছেন না, তিনি মাতৃভাষা দিবসের কথা বলছেন, তিনি 21শে ফেব্রুয়ারির কথা বলছেন, তিনি 19শে মের কথা বলছেন, তিনি পুরুলিয়া মানভূম সিংভূম আন্দোলনের কথা বলছেন। এইভাবে আমরা ভাষাকে দেখতে শিখব, বুঝতে শিখব, আমাদের নতুন প্রজন্মকে বুঝাতে হবে। আজকে আমরা কতগুলো ঘটনায়, আশেপাশের ঘটনায় দেখতে পাচ্ছি তারা অতীতকে ভুলে যেতে চাইছে। তারা অতীত দিনের যে সুবর্ণ মুহূর্ত, অনেক কান্নাঘাম রক্তের বিনিময়ে যে সূর্যটাকে আমাদের পূর্বপুরুষরা তুলেছিলেন, জাগ্রত করেছিলেন, সেই সূর্যটাকে তারা ডুবিয়ে দিতে চাইছে, অথবা ঢেকে দিতে চাইছে, বা অস্বীকার করতে চাইছে। এই অকৃতজ্ঞতার দোষে যাতে আমরা দোষী না হই, নতুন প্রজন্ম যাতে আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে না পারে যে তোমরাই ভুলিয়ে দিয়েছ আমাদেরকে আমাদের মাতৃভাষা। তোমাদের অতিরিক্ত উদগ্র চাহিদার ফলে, বা তোমাদের ভুল দৃষ্টিভঙ্গির ফলে, অথবা নিজেকে মানে টাইটুই পরিয়ে তো স্কুলে পাঠিয়েছে, স্কুলের ডেকোরাম, কিন্তু সেই সঙ্গে মাতৃভাষাটাকেই ভুলে দিয়েছ। বাড়িতে তো এইভাবে কথা বলোনি। আমি যাতে ভুল উচ্চারণ না করি, আমি যাতে ভুলে না, মানে ইংরেজি ছাড়া আর কোনো ভাষা না বলি। আমরা যখনই স্কুল থেকে ফিরেছি তখনই তুমি ইংরেজিতে কথা বলা শুরু করে দিয়েছ। মা তুমি
তো ইংরেজিতে কথা বলেছ, কাম হিয়ার, টেক ইউর সিট, টেক ইউর ব্রেকফাস্ট, এসব বলতে শুরু করেছ। এখানেও যদি মাতৃভাষায় বলতে আমি হয়তো বলে যেতাম না। এই ধরনের কোনো কমপ্লেন করার সুযোগ যেন নতুন প্রজন্মকে আমরা না দেই, সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে একটা আবেদন রাখলাম।